মিরপুরে সেনানিবাসে চলছে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। সেনাপ্রধানের হাত থেকে সনদ গ্রহণ করছেন দেশ বিদেশের 267 জন। কক্সবাজারে জমির সমুদ্র সৈকত দখল নিয়ে আগ্রাসন চলছে, বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। সরকার ভাঙলে আবারও তৈরি হয় স্থাপনা। আমরা আমাদের জন্মকাল থেকে এই কথাটা শুনে যাচ্ছি যে একটা স্পেশাল প্ল্যানিং হবে কৃষি জমি সুরক্ষা আইন। এটার খসড়াটা আছে, আমি কৃষি মন্ত্রী মহোদয়ের কাছে, কৃষি উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে নিয়েছি। বিশেষ গোষ্ঠীর ইন্ধনে যুগে যুগে ধর্মীয় সংঘাত, মনে করেন বিশ্লেষকরা। ক্ষতির শিকার সাধারণ মানুষ, সবাইকে সতর্ক থাকার পরামর্শ। বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু বিচ্ছিন্ন কিছু না, এফেক্টেড বাই এটা বাইরের শক্তি দ্বারা ইনফ্লুয়েসড হয়, যেটা আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কনটেক্সট পার্সপেক্টিভটা কিন্তু আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। রাজধানীর মিরপুর সেনানিবাসে চলছে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনি 2024। সকাল 10টায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মিরপুর সেনানিবাসে অনুষ্ঠান শুরু হয়। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে দেশি বিদেশি 267 জন গ্র্যাজুয়েটের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে বাংলাদেশে 210 জন ও বিদেশি 57 জন অফিসার এ সনদ গ্রহণ করছেন। Major Saqib. সমুদ্র সৈকত দখল করে স্থাপনা তৈরি অনেকটাই খেলায় পরিণত হয়েছে। সরকার ভাঙে আর দখলকারীরা আবারও তৈরি করে, এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পূর্ত ভবনে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রশ্ন রাখেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে গলফ কোর্স কেন লাগবে? মানুষ তো গলফ খেলতে নয়, সমুদ্র সৈকত দেখতে কুয়াকাটা যায়। দ্রুত কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল করে ফেলতে হবে, এমনটাও জানান তিনি। বলেন, কোস্টাল লাইনের কত কাছাকাছি স্থাপনা করা যাবে তারও একটা পরিকল্পনা করে ফেলতে হবে। রিজওয়ানা বলেন, কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে। এছাড়া খুলনা ও যশোরে পাইপিং করছে চিংড়ি চাষিরা। প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক হারে বাড়ছে, তাই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও ভাবতে হবে, জানান পরিবেশ উপদেষ্টা। গতকালও এসছে আমার কাছে অভিযোগ যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে। এটা টম এন্ড জেরির মতো হচ্ছে, আমরা ভাঙি ওরা বানায়, আমরা ভাঙি ওরা বানায়। তো দের হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট, এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন ABC আপনাদের করে ফেলা উচিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। সকাল থেকে আইনজীবীরা কোনো মামলা পরিচালনা করছেন না। এজলাসে কোনো মামলার শুনানিও হয়নি, বন্ধ রয়েছে বিচারিক কার্যক্রম। আজকের দিনের যে সমস্ত মামলা শুনানির কথা রয়েছে সেগুলোর পরবর্তী তারিখ নির্ধারিত করে শুনানি হবে বলে জানান কর্মবিরতিতে থাকা আইনজীবীরা। দ্রুত আইনজীবী হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আদালতে কোনো কাজকর্ম হবে না, আজকেও হবে না, এবং স্বাভাবিক যেগুলো এজলাস বসবে না, আইনজীবীরা কোনো মামলা শুনানি করবে না। পুরো আইনজীবী সমাজ সুখা হতো, সেজন্য আমরা 2 দিনের জন্য আদালতের কোনো কার্যক্রম আমরা অংশগ্রহণ করছি না, এবং বিচারকরা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। আপনার কাছে সবশেষ পরিস্থিতি জানতে চাই।
দ্বিতীয় দিনের মতো কিন্তু চট্টগ্রাম আদালত পাড়ায় যে সাইফুল ইসলাম আলিফ আইনজীবী যিনি রয়েছেন তার হত্যাকাণ্ডের যে প্রতিবাদ জানিয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি একেবারে সকল আইনজীবী যারা এখানে রয়েছেন সকলে কিন্তু আজকে তাদের যে কার্যক্রম, শুনানির কার্যক্রম, বিচারিক কার্যক্রম সকল কিছু কিন্তু তারা বন্ধ রেখেছেন এবং তারা বলছিলেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যত সময়ের মধ্যে অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার, এরই মধ্যে কয়েকজন হয়েছেন এবং আরও বাকি যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য তারা বলছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত এই শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে এই কর্মবিরতি সেটি কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা দেখেছি এজলাসে যারা আসলে কোনো ধরনের যে সমস্ত শুনানি কার্যক্রম রয়েছে বা বিভিন্ন মামলার জন্য যারা আদালত প্রাঙ্গণে এসেছেন অনেকেই আসলে আমরা দেখেছি ফিরে যেতে এবং অনেকেই এসে তারা নতুন করে জানছিলেন যে আজকের যে কর্মবিরতি সেই কর্মবিরতি সম্পর্কে এবং তারা বলছিলেন যে আগামী সময় অর্থাৎ আজকের দিনে যে সমস্ত শুনানিগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আগামী দিনে হবে, যে কোনো সময় অর্থাৎ নতুন করে দিন তারিখ ঠিক করা হবে এবং সেই সময়ে কিন্তু সেই শুনানিগুলো কার্যক্রম তারা পরিচালিত করবেন। এবং আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের চেম্বারে অনেকে আসলে আসছেন বিভিন্ন কার্যক্রম নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো বিষয়ে তবে চেম্বার ভিত্তিক তাদের যে কার্যক্রম সেগুলো সীমিত পরিসরে চলমান রয়েছে। তবে কোনো ধরনের শুনানি কার্যক্রম বা কোনো আইনজীবী তো কোনো আইনি লড়াই সেই বিষয়ে কিন্তু কেউ এখন পর্যন্ত কোর্টে দাঁড়ায়নি বা কেউ যাননি এবং কিছুক্ষণ পরেই আইনজীবী সমিতির যে একটি মানববন্ধন রয়েছে সেখানে সকলে অংশগ্রহণ করবেন এবং সেখানে তারা আসলে দাবি করবেন যে তাদের যে হত্যাকাণ্ড হয়েছে একজন আইনজীবী সেই বিষয়ে তারা বলবেন যে অনেকে আইনজীবী দাবি করছিলেন যে বিগত কয়েক দশকে কিন্তু চট্টগ্রাম আদালতে এমন কোনো ধরনের ঘটনা ঘটেনি, এটি প্রথমবার। এই কারণে কিন্তু তারা আসলে অনেক বেশি শঙ্কিত এবং বলছিলেন যত দ্রুত সময়ের মধ্যে এই শাস্তি নিশ্চিত করা যায় ততই তারা আসলে সময়ের মধ্যে তাদের বিচারিক কার্যক্রম সেটি তারা শুরু করবেন। সোহার, ধন্যবাদ আপনাকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পর শোকে আচ্ছন্ন তার নিজ গ্রাম। চট্টগ্রামের লোহাগাড়ার প্রত্যন্ত জনপদ চুন্তির পথে প্রান্তরে শৈশব কৈশোর তারুণ্যের স্মৃতি, যা ভুলতে পারছেন না কাছের মানুষজন। থামছে না মমতাময়ী মায়ের আহাজারি, পরিবারের মধ্যমণিকে হারিয়ে স্তব্ধ স্বজনরা। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে আলামিন শিকদারের রিপোর্টে বিস্তারিত। বুকের ধন সাইফুল আর নেই, কোনোভাবেই যেন তা মেনে নিতে পারছেন না মমতাময়ী মা। ছেলের সাথে শেষ কথোপকথনের স্মৃতি মনে করে বিলাপ করেই চলেছেন। আমার ছেলের যারা আছে তাদের সেভাবে আমি বিশ্বাস চাই, সরকারের বিশ্বাস চাই, সরকার থেকে বিশ্বাস চাই। আমি ফেলে না যাই, আমি দেখি মতো। তরুণ এই আইনজীবীর পৈতৃক বাড়ি লোহাগাড়ার চুনুত ইউনিয়নের প্রত্যন্ত ফারাঙ্গা গ্রামে। 15 বছর আগে সদরের ট্যান্ডল পাড়ায় জমি কিনে সেখানেও বাড়ি নির্মাণ করে তার পরিবার। সাইফুলের মৃত্যুর পর শোকে আচ্ছন্ন পুরো গ্রাম। জীবন্ত অবস্থায় আমার মামাকে ইট দিয়ে মাথার মধ্যে ইট দিয়ে থেতলা করে ফেলছে এই অবস্থা, আর আমার মামার এদিকে গলা জবাই করে দেওয়া হয়েছে, এখানে কান কেটে ফেলছে। আমরা সেভাবেই বিচার চাচ্ছি, যেন কুনির মধ্যে যারা ছিল, যারা লিপ্ত ছিল তাদেরকে যেন সেভাবেই শাস্তি দেওয়া হয়। 5 ভাই ও 2 বোনের মধ্যে সাইফুল ছিলেন সবার মধ্যমণি, যিনি বোনদের সব সমস্যা আর আবদার মেটাতেন। সবই এখন অতীত। ভাই বলতে তো তুমি চিন্তা করিও না, আমি আছি, যত কিছু যা করতে হয় আমি করবো, তুমি চিন্তা করিও, টেনশন করিও না। সব সময় আমাকে সমাধান দিতে দেয়, সব সময় আমি আমার কাছ থেকে সমাধান দিব। কল দিছে দে সম্বাদের রাত কা বল ডাক্তাররা আছে নিয়ে বল ভালো থাকো, আমার ভাই কই পাইও, ভাই আমার ভাই চাই। 2021 সালে পারিবারিকভাবে বিয়ে করেন সাইফুল। আছে 3 বছরের কন্যা সন্তান তাসকিয়া। বাবা নেই তা বোঝার বয়স হয়নি, তাই তো বাবার সাথে ভিডিও কলে কথা বলার বায়না ধরছে বারবার। এখন কালকে থেকেও বারবার মাকে বলতেছে আমার বাবাকে কল দাও, বারবার বাবাকে খুঁজতেছে। কালকে কেউ জিজ্ঞেস করতেছে, বলছে বাবা শহরে গেছে, আসবে আবার। মেয়ে হয়তো আর বাবাকে কল দিতে পারবে না, আর বোনরা সবসময় তার ভাইয়ের সাথে আর কথা বলতে পারবে না, চাইতে পারবে না কোনো সমস্যার সমাধান। তবে এর বিচার চাইছে তারা, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় জড়িতদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।
ধর্মীয় সংঘাত সাধারণ মানুষ তৈরি করে না, বিশেষ গোষ্ঠীর ইন্ধনের সৃষ্টি মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন ইতিহাসের সব সংঘাতেই ফায়দা লুটেছে এলিটরা, অথচ সংঘাত সহিংসতায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। তাই ধর্ম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল সম্পর্কে মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তারা। এশিয়ার এই অঞ্চলের মানুষের ধর্মীয় অনুরাগ তুলনামূলকভাবে বেশি, হোক সে মুসলিম, সনাতন কিংবা বৌদ্ধ ধর্মের। তবে ধর্মজ্ঞানের স্বল্পতা কখনো কখনো ধর্মান্ধতায় পৌঁছায়। স্পর্শকাতর বিষয়ের এই সুযোগটি কাজে লাগায় কোনো কোনো গোষ্ঠী। 5 আগস্টের পর হঠাৎ মাথাচাড়া দেয় বিভিন্ন শ্রেণী পেশার আন্দোলন। প্রাতিষ্ঠানিক দাবি, পেশাজীবীদের সুবিধা বৃদ্ধি, শিক্ষার্থীদের দাবির সাথে যোগ হয় ধর্মীয় ব্যানারে মর্যাদার লড়াই। এসবের মাঝে একটি মামলায় গ্রেফতার হন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। এতে ক্ষোভের সৃষ্টি হয়, নির্মমভাবে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম। আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী যে ভাইয়েরা তারাও তো বাংলাদেশ, তারা কখনো চাবে না যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক, কারণ তারাই এই দেশে থাকে, এই দেশে বড় হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি আসলে তাদেরও ক্ষতি। তো আমাদের উচিত যে বিষয়টা এখন ধৈর্য ধরা। সাধারণ মানুষকে অস্থিরতা কি চায়? সবাই চায় শান্তিপূর্ণ দেশ, সবাই শান্তিতে থাকতে চায়। আসলে কে দোষী সেটা বের করলে, তাদেরকে শাস্তি দিলে দেখা যাবে যে সাধারণ জনগণ তখন আর এটা নিয়ে উদ্বিগ্ন থাকবে না। দেশভাগের আগে ও পরে সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস আছে এ অঞ্চলে। তবে বরাবরই সুবিধাভোগীদের চাপে পিষ্ট হয়েছেন সব ধর্মের সাধারণ মানুষ। এবারও সেই চেষ্টা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিজের জীবন দিয়ে বিশেষ গোষ্ঠীর ইচ্ছের পুতুল না হওয়ার আহ্বান জানান এই বিশ্লেষক। প্রত্যেকটা ধর্মের মধ্যে দেখবেন যে এরকম উগ্রবাদিতা এবং আপনার পিউরিস্ট একটা গ্রুপ থাকে। আমাদের মুসলমান ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে, ইভেন ইহুদি ধর্মেও কিন্তু চমৎকার দুটো গ্রুপ আছে। আপনি হয়তো ভালো করে যদি দেখেন, আমরা অবজেক্টিভ লেন্স তৈরি করতে পারি না এই সাধারণ জনগণের, কারণ আমরা রাজনীতিবিদরা, আমরা শিক্ষক সমাজ, আমাদের বুদ্ধিজীবী মহল এই কাজটুকু আমরা করি নাই। ফলে সাধারণ মানুষকে আমরা দোষ দিয়ে লাভ নেই। তাদের মতে ভৌগোলিক রাজনীতির পরিসীমা এখন অনেক বড়। সেখানে কে কোন স্বার্থে রাজপথের গুটি চালাচ্ছেন তাও ভাবনার বিষয়। বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু বিচ্ছিন্ন কিছু না, এফেক্টেড বাই এটা বাইরের শক্তি দ্বারা ইনফ্লুয়েসড হয়, যেটা আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কনটেক্সট পার্সপেক্টিভটা কিন্তু আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আন্দোলন সংগ্রাম নিয়ন্ত্রণে এখনো মুনশিয়ানা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন সরকারের কৌশলী ভূমিকা জরুরি। ইন্টেলিজেন্স যত ব্রাঞ্চগুলো আছে সেইগুলোকে আসলে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, এই সরকারকে সহযোগিতা যেন করে, সেই জায়গায় একটু খবরদারি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অর্থাৎ প্রিএমটিভ অ্যাকশনটা আমাদের নিতে হবে। একটা ঘটনা ঘটে গেল, তারপর আমি ইন্টারভিউ করলাম, আমি বিটিং দ্য রায়োটিং করলাম, এই জিনিসগুলো দিয়ে সমাধান করলে বরং এই গভর্নমেন্টের ইমেজ আরও নষ্ট হবে। সেই সাথে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের পরামর্শ তাদের, যাতে অসচেতনভাবে অন্যের পেছনে না ছুটে চিন্তা করতে পারে নিজ বুদ্ধিতে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনের মধ্যস্থতায় দস্যু বাহিনীদের আত্মসমর্পণের পর দীর্ঘদিন শান্ত ছিল সুন্দরবন। উপকূলের মানুষের মাঝে ফিরেছিল স্বস্তি। তবে নতুনভাবে আবারও দস্যুতা ফিরেছে সুন্দরবনে। বনজীবীদের জিম্মি ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে প্রায়। বনজীবীদের মাঝে আবারও ছড়িয়েছে দস্যু আতঙ্ক। সাতক্ষীরায় সুন্দরবন ঘেঁষা মথুরাপুর এলাকার আবু বক্কার গাজী বনের ভেতর নদীখালে মাছ ধরে সংসার চালান। গত 11 নভেম্বর চুনকুড়ি নদীর তক্তাখালী খাল থেকে তাকে জিম্মি করে দস্যু বাহিনী। ছাড়া মিলেছে মুক্তিপণ দিয়ে। বললো যে টাকা দিতে হবে 20,000। মানে আমাদের কাছে তো টাকা নেই, নাই তাহলে তোমরা একজন থাকো আর একজন যাই টাকা দাও। মানে আমরা একজন আসলো, এসে ওপরে এসে টাকা দিল, দেওয়ার পরে সন্ধ্যার সময় একটা নৌকা ধরে বলতেছে এইবার তুমি চলে যাও। মূলত কোন বাহিনীর লোক আপনার মনে হয়েছে? এখন এখানে ওপরে এসে মানুষের কাছে এবার বিবরণ দিয়েছি, এখন এরা বলতে চাচ্ছে যে মঞ্জু। দুটো অস্ত্র ছিল, ঘাড় ভাঙা অস্ত্র, গুলি ঠিক এরকম গুলি পুরীতে ঘাড় ভাঙিতে মারলে সারার মতন পড়ে। দস্যুদের হাতে থাকা অস্ত্রের বর্ণনা দিলেন হরিনগর গ্রামের মফিজুর রহমান গাজী। মাসখানেক আগে তাকে জিম্মি করে নতুনভাবে সুন্দরবনে দস্যুতায় ফেরা মঞ্জু। 5 দিন জিম্মি থাকার পর তারও মুক্তি মেলে টাকার বিনিময়েই। এরপর থেকে ভয়ে যাচ্ছেন না বনে।
আমি দেখছি বাধা আর ডাকাত কেন, ডাকাত সব শহরের লোক, যা বলতে সব সাথে পৌঁছে যাচ্ছে, 1 সেকেন্ড দেরি আসছে না। আর যেগুলো আমরা তো লোক পাই দিন ছিলাম, তা ফোনের পরে ফোনের পর কোন দিক থেকে কোন ফার্স্টটা যাচ্ছে, কোন দিক থেকে কোন বাহিনী যাচ্ছে, সব নেটওয়ার্ক সাথে চলে যাচ্ছে। প্রায়ই এমন ঘটনা ঘটায় উপকূল জুড়ে আবারও ছড়িয়েছে আতঙ্ক। বনেও কম যাচ্ছেন বনজীবীরা। ডাকাতের জন্য যাইতে পারছি না। কি করছে ডাকাতরা? ডাকাতেরা ধরে বলে মাছ ধর করে আর বলে টাকা দে। সুন্দরবনে প্রচুর আকারে জলদস্যু লাভ হয়েছে, তারা আমাদের মনে করেন ভয়ভীতি দিকে টাকা পয়সা এবং লোক উঠাই নেয়, মাছ কাঁকড়া উঠাই নেয়। 2016 সালে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন মজনু। সুন্দরবনে তার পরিচিতি মঞ্জু নামেই। নতুন করে দস্যুতায় ফেরার পর বিপাকে পড়েছেন স্বাভাবিক জীবনে ফেরা বাকিরা। স্যালেন্ডার আসামি যেখানে নামিয়েছে, নামার পর আমরা তো স্যালেন্ডার আসামি, আর আমাদেরকে এই সম্পর্কে আবার আমাদেরকে ধরি, আবার যদি কোনো রকম কিছু করে এই ভয়টা আমরা জঙ্গলে প্রবেশ করতে পারতি। একজন যদি 4-5টা করে মামলা চালায়, তা তার স্যালেন্ডার হিসেবে তো কোনো লাভ হলো না, এবং তার কোনো সাধারণ জীবনও এসে তো তার লাভ আসছে না, সে তো আবার তার থেকে যন্ত্রণায় ভুগতেছে। চলতি মাসের শুরুর দিকে অভিযান চালিয়ে দস্যু দলের হাত থেকে 10 বনজীবীকে উদ্ধার করে বন বিভাগ। কর্মকর্তারা বলছেন মঞ্জু, আলিম, মিলন 3 দস্যুকে শনাক্ত করা গেছে। বাড়ছে বনদস্যুদের সংখ্যা। মঞ্জুরুল, তারপরে মিলন এবং আলিফ নামে 3 ডাকাতের কথা এখন পর্যন্ত শোনা যাচ্ছে। আর আমাদের ক্ষেত্রে বড় সমস্যা যেটা হচ্ছে, আমরা স্থানীয় জনসাধারণ জেলে বহালিদের কাছে তথ্য পাচ্ছি না। আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের তৎপরতা অব্যাহত রাখছি। সুন্দরবনকে দস্যু মুক্ত করতে শ্যামনগর উপজেলায় মানববন্ধন করেছেন বনজীবীরা। সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও প্রদান করেন তারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে টানা 40 দিন অবস্থানের পর এখন অনশন কর্মসূচি পালন করছে সারা দেশের 516টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে 20 অক্টোবর থেকে কর্মসূচি পালন করেন তারা। এরই মধ্যে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তারা বলেন, সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত 16,246 জন নকল নবিশকে জাতীয়করণের দাবিতে 1982 সাল থেকে চলছে আন্দোলন, কিন্তু সব সরকার আশ্বাস দিলেও কেউ বাস্তবায়ন করেনি। এবার দাবি আদায় ছাড়া তারা ঘরে ফিরবে না, দেন সেই হুঁশিয়ারি। তারা জানান, সরকারের বিদ্যমান বাজেটের মধ্যেই জাতীয়করণ সম্ভব। নজিরবিহীন তুষারপাতের কবলে দক্ষিণ কোরিয়া। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 2 জনের, আহত হয়েছেন অনেকে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, 4 দশকেরও বেশি সময় পর ভয়াবহ তুষারপাতের সাক্ষী হলো দেশবাসী। বুধবার ভারী তুষারপাতে 7 থেকে 9 ইঞ্চির বেশি বরফ জমেছে রাজধানী সিউল সহ পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এলাকাগুলোর মহাসড়কে আটকা পড়েছে কয়েকশো যানবাহন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাড়িঘর। ভয়াবহ দুর্যোগে বাতিল করা হয়েছে 2 শতাধিক ফ্লাইট, বন্ধ সাধারণ যান চলাচল। সড়কে জমে থাকা বরফ পরিষ্কার, উপড়ে পড়া গাছ সরানোর কাজে নেমেছেন জরুরি বিভাগের সদস্যরা। প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। দর্শক, এই ছিল যমুনা নিউজে।